সবাইকে স্বাগতম জানাচ্ছি হরর স্টোরিজ বাই তৌহিদের ৬৯ নাম্বার ভৌতিক এপিসোডে। এবং আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি ঘটে গেছে ১৯৭০ সালের দিকে। এবং এই ঘটনাটি ঘটেছিল সিলেটের মৌলভীবাজার জেলার কোনো একটা গ্রামে। এবং এই ঘটনাটি এতটা ভয়ঙ্কর, শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এবং এই ঘটনাটি শেষে এমন একটা টুইস্ট আছে যেটা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। তো কানে হেডফোন গুঁজে নিন, কারণ হরর স্টোরিজ বাই তৌহিদ শুরু হয়ে গেছে। তো মৌলভীবাজার জেলার যে গ্রামটার কথা বলছি, সেই গ্রামে একটা পরিবার ছিল, মোটামুটি ধনী পরিবার। তাদের একটা পৈতৃক সূত্রে পাওয়া একটা চা বাগান ছিল। তো পরিবারের যে কর্তা, তার নাম হচ্ছে জামাল। তো জামাল সাহেবের স্ত্রী, তার 2 ছেলে এবং 1 মেয়ে নিয়ে তারা সেই গ্রামে বসবাস করত। তো যে সময়টার কথা বলছি, সেই সময় সেখানে কোনো বিদ্যুৎ বা তেমন কোনো সুবিধা ছিল না। কিন্তু জামাল সাহেবের বাড়িতে মোটামুটি সব রকম সুযোগ সুবিধাই ছিল, যেহেতু তাদের একটা চা বাগান ছিল এবং গরু, ফসল সব কিছু মিলে তাদের বেশ ভালোই চলে যেত। তো জামাল সাহেবের যে 2 ছেলে ছিল এবং 1 মেয়ে ছিল, তো তার খুব শখ ছিল তার মেয়েরা এবং ছেলেরা উচ্চশিক্ষিত হবে। সেজন্য তার একটা ছেলেকে তিনি ডাক্তারি পড়াতে পাঠান এবং আরেকটা মেয়েকে তিনি ইঞ্জিনিয়ারিং করতে পাঠান। এবং সবচেয়ে ছোট ছেলেটাকেও তিনি বলেন যে তুমি পড়াশুনো করো ভালো করে, তোমাকেও বড় কিছু করতে হবে। কিন্তু তার ছেলের খুব একটা শখ ছিল না বড় কিছু করার। সে বলতো যে আমি যদি তোমার 2 ভাইয়ের মতো, আমার 1 ভাই 1 বোনের মতো যদি আমি পড়াশুনো করি, তাহলে আমাদের এই চা বাগানটা কে দেখবে। তখন তার বাবা বলে যে ঠিক আছে, তাহলে তুমি কাছাকাছি থাকো, আমি চাই তুমি একজন পুলিশ কর্মকর্তা হও। আমি চাই তুমি পুলিশে যাও, যাতে সবাই তোমাকে সম্মান করে, সাথে আমিও খুব খুশি হব। তো এভাবে তাদের সংসার বেশ সুখে শান্তিতে চলছিল। এবং তাদের পরিবারে জামাল সাহেবের আরেক ভাই, তার নাম হচ্ছে কামাল। তো কামাল সাহেবের মেয়ে তাদের পরিবারে কাজ করতো এবং থাকতো, এবং তাদের গৃহস্থালী কাজ এবং গরুর গোয়ালে সাহায্য করত। তো জামাল সাহেবের পরিবার, তার ভাইয়ের মেয়ে, সবাইকে নিয়ে তাদের বেশ সুখে শান্তিতে চলে যাচ্ছিল। তো এইভাবে দিন যেতে থাকে। হঠাৎ একদিন জামাল সাহেবের বাড়িতে চিঠি আসে যে জামাল সাহেবের একমাত্র মেয়ে, তার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হয়ে গেছে, সে গ্রামে ফেরত আসবে, সে বাড়িতে চলে আসবে। এবং সে বলছিল যে আমার পরীক্ষা যেদিন শেষ হবে, রেজাল্ট যেদিন দেবে, সেদিন তোমরা আমার ভার্সিটিতে আসো, আমার এখানে এসে তোমরা ডিগ্রি যখন আমি নেব তখন তুমি আমার সাথে থাকো। তো কনভোকেশনের জন্য তার বাবা মাকে আমন্ত্রণ জানাচ্ছিল তার মেয়ে। তার বাবা এই চিঠি পাওয়ার পর প্রচণ্ড খুশি হলো যে তার মেয়ে গ্র্যাজুয়েশন করেছে, তার মেয়ে এখন উচ্চশিক্ষিত। সে নিজে ততটা পড়াশোনা করতে পারেনি, কিন্তু তার মেয়ে যে এত উচ্চশিক্ষিত হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে, সে প্রচণ্ড পরিমাণ খুশি। সে তার স্ত্রীকে বলে যে দেখো, আমার মেয়ে চিঠি পাঠিয়েছে, আমরা কালকে তাহলে যাব। এভাবে তাদের দিনটা কেটে যায়। এবং দুপুরবেলা জামাল সাহেব চায়ের বাগান দেখার উদ্দেশ্যে বের হন এবং বের হয়ে চায়ের বাগানটা পরিদর্শন করেন, সবকিছু খোঁজখবর রাখেন। তখন ওনার ভাইয়ের সাথে, কামাল সাহেবের সাথে দেখা হয়। তখন উনি বলেন যে এই যে ভাই নে, এই যে আজকের পুরো দিনের হিসাব এই ডায়েরিতে নোট করা আছে, ডায়েরিটা তোর কাছে রাখ। তো সে ডায়েরিটা বুঝে নেয় এবং সে জামাল সাহেবের সাথে আরেকজন লোকের দেখা করিয়ে দেয়, বলে যে ইনি পাশের গ্রাম থেকে এসেছেন, উনি উনার চা বাগানের জন্য ভালো কিছু চা বাগানের চারা উনি নিতে চাচ্ছেন, এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন। কিন্তু জামাল সাহেব বিষয়টাতে তো আগ্রহ দেখান না, কারণ উনার যে চায়ের বাগানটা ছিল, সেই বাগানে অনেক ভালো চায়ের ফলন হতো। তো উনি চাইতেন না যে এই জিনিসটা অন্য কোথাও ছড়িয়ে যাক। উনি চাচ্ছিলেন এই জিনিসটা যেন শুধু উনার কাছেই গচ্ছিত থাকে। তো উনি বিষয়টাতে শুধু আগ্রহ দেখালেন না, উনি বললেন যে ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, এখন আমি ব্যস্ত আছি, আমি চলে যাচ্ছি। তো উনি বইয়ের নোটপ্যাডটা নিয়ে উনি চলে আসেন বাসায় এসে উনি ওনার ছোট ছেলের হাতে উনি ডায়েরিটা দিয়ে বলে যে দেখো, এই যে হচ্ছে তুমি আস্তে আস্তে হিসাব দেখা শুরু করো, তারপর তুমি যখন পুলিশ চলে যাবা, চাকরিতে চলে যাবা, তখন আমি অন্য একটা ব্যবস্থা করে ফেলবো, কোনো সমস্যা। তো বলে যে আমি দেখবো, অন্য কাউকে দেখানোর কি দরকার, আমাদেরই তো চা বাগান। তখন তার বাবা মানে জামাল সাহেব বলে যে আমি যে কাউকে এখানে নিয়োগ করতে পারবো, চা বাগান সুন্দরভাবে চলবে, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার কথা মতো চলো। তো সে এটা বলে চলে যায় ভেতরে। যেহেতু দুপুরে এসেছে, সে গোসল করে খাওয়া দাওয়া করার জন্য ওয়াশরুমে যায়। কিন্তু যখন সে ওয়াশরুমে ঢোকে, তখনই তার হঠাৎ করে বুকে প্রচণ্ড পরিমাণ চাপ অনুভব করতে থাকে। কিন্তু সে বিষয়টাকে এত পাত্তা দেয় না, সেভাবে হয়তো সকালে খাওয়া হয়নি, এজন্য হয়তো গ্যাস ফর্ম হয়েছে বা এমন কিছু। তো সে যায় ভিতরে,
ভেতরে যেয়ে সে জামা কাপড়গুলো রাখে সাইডে এবং পানি ছেড়ে দেয়। এবং পানি নিয়ে সে যখন মাথায় ঢালতে যাবে, হাতটা সে যখনই উপরে উঠায় তখনই তার মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে এবং সে বুকে হাত দিয়ে কাঁপতে কাঁপতে সে বাথরুমের মধ্যে পড়ে যায় এবং তার মাথাটা, বাথরুমটা তাদের পাকা ছিল, তো পাকা জায়গায় যে আমরা ভিট বলি বা যে জায়গাটা একটু উঁচু থাকে আর কি, যে জায়গায় পা দিয়ে সে ওয়াশরুমে ঢোকে, তো সেই জায়গায় তার মাথাটা একদম নিথরভাবে পড়ে এবং এবং সেই জায়গায় তার মাথাটা অস্বাভাবিক একটা চাপে টুকরো টুকরো হয়ে যায় এবং তার মুখ দেখে চেনার উপায় থাকে না এবং রক্তে পুরো বাথরুমটা ভেসে যাওয়া শুরু করে। এবং ওই যখন রক্তটা গড়িয়ে গড়িয়ে বাথরুমের বাইরে আসতে শুরু করে তখন জামাল সাহেবের স্ত্রী সেটা দেখে এবং চিৎকার করে বাথরুমের দরজা ভেঙে যখন ঢোকে তখন ওই দৃশ্য দেখে জামালের স্ত্রী অজ্ঞান হয়ে যায় এবং পুরো পরিবার একটা শোকের মধ্যে চলে যায় যে কালকে এমন একটা ভালো একটা দিন তারা উপভোগ করতে যাচ্ছিল। তার বাবার প্রচণ্ড পরিমাণ শখ ছিল, কিন্তু সে সেটা দেখে যেতে পারলো না এবং তার এমন একটা ভয়ঙ্কর মৃত্যু দেখে সবাই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেল। এবং এই মৃত্যুর পর তার ছোট মেয়ে এবং তার বড় ছেলেকে চিঠি দেওয়া হলো, তারা তো শহরে থাকতো, তাদেরকে আসার জন্য বলা হলো। তারা এসেও এই ভয়ঙ্কর মৃত্যু যখন দেখলো তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের বাবা এমনভাবে মারা গেছে। তো জামাল সাহেবের পরিবার ওই শোকে প্রচণ্ড পরিমাণ ভেঙে পড়ে। জামাল সাহেবের সবচেয়ে বড় ছেলে, তিনি যে ডাক্তার, তিনি আসেন দাফন কাফনের ব্যাপারে কথা বলতে। তো গ্রামের যে মোড়ল সে আসে, সে এসে একটা অন্যরকম একটা তথ্য দেয়। তারা যেই গ্রামে থাকতো তারা একটা স্পেসিফিক একটা পার্টিকুলার গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল, পার্টিকুলার একটা বংশের অন্তর্ভুক্ত ছিল এবং সেই বংশের একটা স্পেশাল বিশ্বাস ছিল। সেই বিশ্বাসটা ছিল যে কোনো মানুষ, কোনো পরিবারের কোনো মানুষ যদি অমাবস্যা রাত এবং সেটা যদি মঙ্গলবার হয়, সেই রাত্রে যদি মারা যায় তাহলে সেই লোকটা হয় অভিশপ্ত এবং সেই লোকটা তার কাছের সমস্ত মানুষদের, মানে তার পরিবারের সমস্ত মানুষদের একে একে করে সে নিয়ে চলে যায় এবং এটা হবেই হবে। কিন্তু যদি তারা একটা রীতি পালন করে তাহলে সেটা থামানো সম্ভব, না হলে তাদের সবাইকে একে একে তার বাবার সাথে তার বাবার মতো করেই চলে যেতে হবে। তো এই কথা শুনে তার বড় ছেলে প্রথমে বিশ্বাস করতে চায় না যে এটা গ্রামের কুসংস্কার, এটা আমি মানি না, কারণ সে ডাক্তার, ছোটবেলা থেকেই সে শহরে বড় পড়াশোনা করেছে, তার মনে এরকম কুসংস্কারের কোনো বিশ্বাস নেই। কিন্তু তার যে ছোট ছেলে সে বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেয় এবং তার বড় ভাইকে বলে যে ভাই, আমরা যদি এটা করি আমাদের তো কোনো ক্ষতি নাই, কিন্তু আমরা সেফ থাকতে পারবো, কিন্তু বিষয়টা যদি আমি না করি তাহলে হয়তো আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। তো তার বড় ভাই বিষয়টাকে তাও পাত্তা দেন, সে বলে যে না, এটা আমি বিশ্বাস করি না, আমি এটা মানি না, আমি এরকম কুসংস্কারে কেন বিশ্বাস করব, আমি নিজে ডাক্তার, আমি নিজে রোগীর 1 সেকেন্ডের ভরসা দিতে পারি না, তো আমি কিভাবে বিশ্বাস করব যে এইভাবে একটা কুসংস্কার আমাদের সবাইকে মেরে ফেলবে, আমরা তো সবাই ভালোই আছি, আমরা সবাই এখন শোকে আছি, আমাদের উচিত এখন ধৈর্য ধরা, আল্লাহ তার নাম নেওয়া। তো তার ছোট ভাই তার বড় ভাইয়ের সাথে খুব একটা আর্গুমেন্টে পারে না, সে তার ছোট বোনকে বোঝায় যে দেখ, আমরা যদি এটা পালন করি কোনো সমস্যা নেই। তো তার ছোট বোন রাজি হয়ে যায়, হ্যাঁ সে পালন করবে এবং তার মাও রাজি হয় যে সে এই রীতিটা পালন করবে। গ্রামের মোড়ল তখন বলে যে এই রীতিটা পালন করার জন্য তোমার বাবার ব্যবহৃত সমস্ত বাসার যে কাঁচের প্লেট আছে এবং সমস্ত প্লেট, থালা, বাসন আছে সেগুলো নিয়ে আসো এবং অনেকগুলো কয়েন জোগাড় করো। কয়েনের মধ্যে গোলাপ ফুলের পাতা, কদম ফুল এবং আরও বেশ কয়টা গাছের শেকড় মিশিয়ে একটা ঝুড়িতে নিয়ে আসো এবং সেইগুলো যখন আমরা তোমার বাবার লাশ কবরস্থানে নিয়ে যাব, সেই প্লেট গ্লাসগুলো ভাঙতে ভাঙতে যেতে হবে এবং সেই ফুল এবং কয়েনগুলো ছেটাতে ছেটাতে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলেই যারা এই রীতিটা পালন করবে তারাই এই অভিশাপ থেকে মুক্ত হবে। তো তার বড় ভাই তো বিষয়টা প্রথম থেকে পাত্তা দিচ্ছিল না, তার মাকেও সে খুব একটা জোর করলো না, তার মা এই রীতিটা পালন করতে রাজি হলো। যখন লাশকে গোসল করানো হলো, জামাল সাহেবকে গোসল করানো হলো, তাকে খাটিয়ায় ওঠানো হলো এবং গ্রামবাসী সবাই তার খাটিয়াটা কাঁধে তুললো। তার বড় ছেলেও সামনের দিকে খাটিয়াটা কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা করলো। তার মা ছিল সামনের দিকে এবং তার ছোট ভাই এবং ছোট বোন তারাও ছিল সামনের দিকে।
তো তখন যখন গ্রামের মোড়ল তাদের শিখিয়ে দিল, যখন আমরা আল্লাহু আকবার বলে আমরা লাশটা সামনে নিয়ে হাঁটা শুরু করব, তখন তুমি প্লেটগুলো ভাঙা শুরু করবে এবং কয়েনগুলো, প্লেট ভাঙা শেষ হলে কয়েনগুলো ছেটানো শুরু করবে এবং কবরস্থান পর্যন্ত সেটা যেতে হবে। যদি এর আগে তোমার শেষ হয়ে যায় তাহলে তোমরা অভিশাপের অন্তর্ভুক্ত হবে। তো তারা জিনিসটা শুরু করবে। যখনই আল্লাহু আকবার বলে তারা যাত্রা শুরু করলো গোরস্থানের দিকে, তখনই জামাল সাহেবের স্ত্রী অসুস্থ বোধ করা শুরু করলেন। উনি মাথা ঘুরে পড়ে গেলেন। তো ওই অবস্থায় জামাল সাহেবের যে বড় ছেলে, সে খাটিয়াটা ছেড়ে তার মাকে সাপোর্ট দেয়। সে মার কাছে এসে বলে, মা তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন সে তার মার হাত থেকে একটা প্লেট নিয়ে নেয়। সে বলে যে না, তোমার এই রিচুয়াল বা এই রীতি করার কোনো দরকার নেই, এই নিয়ম পালনের কোনো প্রয়োজন নেই, এসব কুসংস্কার, তুমি আমার সাথে আসো, তুমি সাবধানে চলো। এই বলে সে তার মাকে পেছনের দিকে নিয়ে যায়, খাটিয়ার পেছনের দিকে বলে নিয়ে এসে আস্তে আস্তে হাঁটতে থাকে। এবং জামাল সাহেবের যে ছোট ছেলে এবং ছোট মেয়ে, তারা প্লেট ভাঙতে থাকে একটা একটা করে, এবং কয়েন এবং ফুলগুলো সে রাস্তার চারধারে ছড়িয়ে দিতে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা গোরস্থানে এসে পৌঁছায়। এবং তারা এভাবে নিয়মটা পালন করতে করতে গোরস্থানে এসে পৌঁছায় এবং গোরস্থানে এসে তারা জামাল সাহেবকে দাফন করে। এবং তারা সেখানে প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে, কারণ জামাল সাহেবের অনেক স্বপ্ন ছিল তার সন্তানদেরকে সুপ্রতিষ্ঠিত করে তাদেরকে ভালোভাবে রেখে যাওয়ার, কিন্তু তিনি সেভাবে তিনি দেখে যেতে পারলেন না। প্লাস তার এরকম ভয়ঙ্কর একটা নৃশংস মৃত্যু হলো, মানে পরিবারের কেউ মেনে নিতে পারছিল না যে কি কারণে জামাল সাহেবের এমন মৃত্যু হলো। তো সেদিনকার মতো সবাই দাফন করে নিজেদের বাসায় চলে গেল এবং সেই গ্রামের মাদ্রাসা থেকে হাফেজদেরকে ডেকে আনা হলো। সেই হাফেজরা 3 দিন টানা 3 দিন তার জামাল সাহেবের বাড়িতে কোরআন তেলাওয়াত করতে লাগলো। এবং বাসার মধ্যে এমন একটা মন মরা একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে সবাই নাওয়া খাওয়া সমস্ত কিছু ভুলে শুধু জামাল সাহেবের স্মৃতি মনে করছিল আর কান্না করছিল আর কি। তো নর্মালি যেটা হয় আর কি, একটা শোকগ্রস্ত মরা বাড়িতে আর কি রান্না বান্না হয় না, আশেপাশে পরিবার থেকে বাড়ি থেকে খাবার আসে, তারা রান্না চুলা বন্ধ থাকে 3 দিন। তো এভাবে যখন 3 দিন পার হচ্ছিল, তৃতীয় দিনের দিন কোরআন তেলাওয়াত তখনও চলছে, হাফেজরা কোরআন পাঠ করছে আর জামাল সাহেবের স্ত্রী তার রুমে বসে আছেন। তো তখন ছিল এপ্রিল মে মাস, প্রচণ্ড পরিমাণ গরমের সময়। এবং তখন জামাল সাহেবের স্ত্রী যে বসে আছেন, উনার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতে শুরু করে। এত ঠান্ডা লাগতে শুরু করে যে উনি কাঁথা কম্বল লেপ বের করেও ওনার ঠান্ডাটা কমাতে পারছিলেন না। ওনার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল এবং থরথর করে কাঁপছিলেন উনি। মনে হচ্ছিল যে এক চাই বরফ ওনার উপরে কেউ রেখে দিয়েছে। তো ওনার কাছে যা যা ছিল লেপ নিয়ে উনি শুয়ে পড়েন এবং ওই অবস্থায় উনি শুনতে পারেন জামাল সাহেব তার স্ত্রীকে আদুরে যেই নামে ডাকতেন সেই নাম ধরে ওনাকে কেউ ডাকছে। এবং উনি অবাক হয়ে যান যে এই নামে তো জামাল ছাড়া আমাকে কেউ ডাকতো না, তাহলে এই নামে কে ডাকবে আমাকে? উনি শুনতে পান আদুরি আদুরি বলে ওনাকে কেউ ডাকছে এবং এই ডাকটা একদম হুবহু জামাল সাহেবের কণ্ঠের মতো। উনি তখনই একদম সোজা হয়ে দাঁড়ান এবং ওনার মাথা থেকে সমস্ত পরিমাণ ভয় দূর হয়ে যায় এবং উনি পাগলের মতো ডাকতে থাকেন যে জামাল, জামাল তুমি কোথায়? তুমি আমাকে নিয়ে যাও, আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি এখানে প্রচণ্ড পরিমাণ একা, আমি থাকতে পারছি না এখানে। তখন উনি শুনতে পান যে আদুরি, আমিও খুব একা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে নিতে এসেছি। ওই কথা শুনেও সে পাগলের মতো ছুটতে থাকে এবং সে শুনতে পায় এই সমস্ত কণ্ঠ সেটা বাথরুম থেকে আসছে। জামাল সাহেবের স্ত্রী দৌড়ে সেখানে ধাক্কাতে থাকেন যে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি পারছি না। তো এই কথা শুনে চারপাশ থেকে যারা হাফেজরা ছিল এবং জামাল সাহেবের যে বড় ছেলে, সে দৌড়ে যায় যে কি হয়েছে, মা এমন করছে কেন? সে তখন যে দেখতে পায় জামাল সাহেবের স্ত্রী বাথরুমের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তখন তার ছোট বোন এবং ছোট ভাইয়ের সহযোগিতায় তার মাকে কোলে তুলে নেয়, কোলে তুলে তার বিছানায় শুইয়ে দেয়। তো বিছানায় শুয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই তার মায়ের জ্ঞান চলে আসে। সে তার বলতে থাকে যে জামাল এসেছিল, জামাল আমাকে নিতে চায়, আমি চলে যাব, আমি থাকতে পারছি না। তখন তার মেয়ে বলে যে মা তোমার কিছু হয়নি, তুমি আমাদের সাথে থাকো, তুমি ভয় পেয়েছো, তুমি বাবার কষ্টে তুমি একদম পাগল হয়ে যাচ্ছ, তুমি মনটা ঠিক রাখো, তুমি এত ভেঙে পড়ো না। তো জামাল সাহেবের স্ত্রী হঠাৎ করে বদলে যায়।
সে তখন বলে যে মা আমার খুব ভয় করছে, তুই আমাকে ছেড়ে যাস না, আমার খুব ভয় করছে, তুই আমার সাথে থাক, আমার খুব শীত লাগছে। তখন তার মেয়ে বলে যে মা আমি তোমার সাথেই আছি, তুমি ভয় পেও না, তুমি একদম ভয় পেও না, আমি তোমার সাথেই ঘুমাবো আজকে। তো তার মেয়ে তার মাকে লেপ দিয়ে দেয়, সেও তার পাশেই শোয়। এবং এইভাবে তখন সারাদিন যেহেতু তাদের খাওয়া দাওয়া ওভাবে হচ্ছে না, বাড়ির পরিবেশ অত ভালো না, সে প্রচণ্ড পরিমাণ ক্লান্ত ছিল, সে অজান্তেই ঘুমিয়ে যায়, তার মাও ঘুমিয়ে যায়। তো এইভাবে পুরো রাতটা পার হয়ে যায় এবং রাতটা যখন শেষ হয়, সকালে যখন ঘুম থেকে উঠে, সে ঘুম থেকে উঠে দেখে তার মা তার পাশে নেই। সে স্বাভাবিকভাবে মনে করে তার মা হয়তো বাইরে গেছে বা ওয়াশরুমে গেছে। সে ঘুম থেকে উঠে মাকে ডাকতে থাকে, মা কোথায়, মা কোথায়। তোর বাসায় তখনও হাফেজরা কোরআন তেলাওয়াত করছিল। তাদের ইচ্ছা ছিল কোরআন তেলাওয়াত হবে জোহর পর্যন্ত এবং এরপরে জোহরের পর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং খাওয়া দাওয়ার মোটামুটি খাওয়া দাওয়া করে সব হাফেজদেরকে বিদায় দেওয়া হবে এবং 40 জন্য যে আয়োজন, সে আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে জোহরের পর থেকে। তো হাফেজরা তখনও কোরআন তেলাওয়াত করছিল। তো জামাল সাহেবের যে ছোট মেয়ে, সে চিৎকার করে ডাকতে থাকে যে মা কোথায়, মা কোথায়। তো তখন জামাল সাহেবের যে বড় ছেলে, যে হাফিজদের সাথে ছিল, সে নিজেও কোরআন পাঠ করছিল। সে তখন অবাক হয়ে যায়, সে দৌড়ে যায় সেখানে। সে তখন বলে যে মাকে ডাকছিস কেন, মা তো ঘরেই আছে, মাকে তো আমি আর দেখিনি। তো তখন তারা খুঁজতে থাকে তার মাকে এবং তাদের বাড়ির সামনে ছিল একটা ছোট্ট টিলা মতো ছিল আর কি, এবং তার পাশে ছিল বড় একটা খাদ এবং সেই খাদ দিয়ে যদি পড়ে যেত তাহলে কমপক্ষে 100-150 ফিট নিচে পড়ে যেতে হতো আর কি। তার পাশে একটা ঝর্ণা ছিল। তো এরকম একটা সিচুয়েশনে তাদের বাসাটা ছিল আর কি। তো সে যখন জানলা দিয়ে তাকায় এবং জানলা দিয়ে খাদটা দেখা যেত এবং ওই টিলাটাও দেখা যেত, সে যখন জানলা দিয়ে তাকায় টিলার দিকে, সে তখন দেখতে পায় যে টিলার একদম কিনার ঘেঁষে তার মা শুয়ে আছে এবং সে থরথর করে কাঁপছে। সে তখন চিৎকার করে ডাকতে থাকে তার মাকে যে মা তুমি এখানে কি করছো, কিন্তু ভয়ও পায় যে মা যদি আবার সজাগ হয়ে উঠতে যায়, সে যদি আবার গড়িয়ে পড়ে যায়। তাই তার ভাই, 2 ভাই এবং সে নিজে দৌড়াতে দৌড়াতে টিলার ওখানে যায়, তার মাকে ওখানে টিলার গোড়া থেকে সে সরিয়ে নিয়ে আসে। তো তার মা তখনও থরথর থরথর করে কাঁপছিল। তো তখন তাকে বলে যে তুমি ঘর ছেড়ে এখানে কখন আসলে আর কিভাবে আসলে। তো তার মা কিচ্ছু বলতে পারে না, বলে আমার কিচ্ছু মনে নেই, আমি কিচ্ছু জানি না, আমি তোর বাবার কাছে যাব। তো তার ছেলেরা ধরাধরি করে তার মাকে ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে এসে বলে যে মা তুমি হয়তো এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি, বাবার স্মৃতিতে তুমি এখনও কাতর হয়ে আছো, আমি চাই তুমি কয়েকদিন রেস্ট নাও। তার ছেলে যেহেতু ডাক্তার, কিছু ওষুধ দেয়, বলে যে এটা খেয়ে তুমি শান্তি মতো ঘুমাও, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তো এই কথা বলে তার ছেলেরা রুমে রেখে চলে যায়। তখন জামাল সাহেবের স্ত্রী, সে তার ছোটো মেয়েকে ডাকে, ছোটো মেয়েকে ডেকে বলে যে আমার কিছু কথা আছে বলার, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তো তখন বলে যে মা বলো কি বলতে চাও। তখন তার মা বলে যে আমার একটা খারাপ সংবাদ আছে, একটা ভালো সংবাদ আছে। খারাপ সংবাদটা হচ্ছে যে আমি আর বেশি দিন থাকবো না, আমি চলে যাব। আর ভালো সংবাদটা হচ্ছে আমি তোমাদের সবাইকে নিয়ে যাব, আমি কাউকে ফেলে যাব না। তো এই কথাটা শোনার পর জামাল সাহেবের ছোট মেয়ে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং তার মায়ের মুখে একটা অস্বাভাবিক হাসি সে দেখতে পায়, যে হাসিটা সে 3 দিনেও দেখেনি, আজীবনেও দেখেনি। একটা অস্বাভাবিক রকমের শয়তানি একটা হাসি সে দেখতে পায়। তো সে বিষয়টা ভাবতে থাকে এবং রুম থেকে বের হয়ে যায় ভয় পেয়ে, এবং সে দেখতে পায় যে গ্রামের মোড়ল সেখানে চলে এসেছে। গ্রামের মোড়ল খোঁজ খবর নিতে এসেছিল যে 40-এর আয়োজন কীভাবে কি করবা তোমরা। তো তখন সে পুরো ঘটনাটা খুলে বলে এবং তখন গ্রামের মোড়ল বলে তোমার মা এবং তোমার বড় ভাই যে রীতিটা পালন করে নাই, এই কারণেই হয়তো তোমাদের সঙ্গে এমন হচ্ছে এবং তোমরা খুব ভুল করেছো যে তোমরা পরিবারকে সুরক্ষিত করতে পারো নাই। তো তার বড় ভাই তখন বিষয়টাকে এত পাত্তা দেয় না, সে জিনিসটাকে হেসে খেলে উড়িয়ে দেয়। তো সেদিনকার মতো দিনটা পার হয়ে যায় এবং সেদিনই হাফেজরা খাওয়া দাওয়া করে চলে যায় এবং তার মা জামাল সাহেবের স্ত্রী কিছুটা সুস্থ বোধ করে, যেহেতু তার ছেলে ওষুধ দিয়েছিল, সে ওষুধগুলো খাওয়ার পর একটা ঘুম দেওয়ার পর সে খানিকটা সুস্থ বোধ করে এবং উঠে দেখে সে মাগরিবের আজান হয়ে গেছে। সে বলে যে মাগরিবের নামাজটা আমি পড়ে নিই। মাগরিবের নামাজটা সে পড়ার জন্য জায় নামাজে দাঁড়ায়, উজু করে এসে জায় নামাজে দাঁড়িয়ে সে আল্লাহু আকবার বলে সে নামাজ পড়া শুরু করে।
এবং নামাজ পড়তে পড়তে যখন সে দ্বিতীয় রাকাতের রুকুতে যায়, একটা ভয়ঙ্কর দমকা হাওয়াতে তার জায়নামাজের সামনে যে জানালাটা ছিল সেটা দাম করে খুলে যায় এবং নামাজের মধ্যেই তার একটু ভয় লাগা শুরু হয়। কিন্তু সে বিষয়টাকে এত পাত্তা দেয় না, সে হচ্ছে দমকা হাওয়াই তো, আমি নামাজটা শেষ করি। যেহেতু ফরজ নামাজের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার কোনো নিয়ম নাই, তো উনি নামাজটা কন্টিনিউ করতে থাকেন, নামাজটা পড়তে থাকেন। তো নামাজ শেষে যখন সালামটা উনি ফিরান, তখন উনি দেখতে পান যে ওনার চোখের সামনে জানলাটা একদম এখনও খোলা, কিন্তু বাইরে কোনো বাতাস নেই। তো বিষয়টা আমার একটু খটকা লাগে যে বাতাস নেই, তাহলে কে জানলাটা খুললো? এবং উনাদের বাড়িটা বেশ বড় জায়গা জুড়ে ছিল, তো কাছে পিঠে যে বাড়িঘর আছে কেউ শয়তানি করে এসে খুলবে এমনটাও না। এবং ওই জানলার ধাক্কার ওনার রুমের মোমবাতিটাও নিভে গেছে। তো উনি মোমবাতিটা আবার জ্বালান এবং জানলাটা বন্ধ করতে যান, এবং উনি জানলাটা বন্ধ করতে যেই এগিয়ে যান, তখনই ওনার জানলার সামনে কাফনে মোড়ানোর লাশ উল্টোভাবে ঝুলতে থাকে এবং ওই ঝোলা লাশটা তার মুখের সামনে এসে পড়ে এবং উনি চিৎকার করে পেছনের দিকে সরে যান। এবং যখন উনি আবার জানালার দিকে তাকান, উনি ওই লাশটা আবার দেখেন এবং ওই লাশটা ছিল জামাল সাহেবের লাশ। এবং ওই লাশটার মাথার খুলি একদম ভাঙাচোরা, তার মুখ দিয়ে গল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে তার স্ত্রীকে বলছে যে আমার সাথে আসো। তো তার স্ত্রী পাগলের মতো চিৎকার করতে থাকে ওই রুমে বসে, কিন্তু আশপাশ থেকে তার চিৎকার কেউ শুনতেই পাচ্ছিল না। সে তখন উন্মাদের মতো চিৎকার করতে থাকে এবং বলতে থাকে যে বাঁচাও, কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছিল না। এবং সেই মুহূর্তেই তার আবার সেই অপার্থিব ঠান্ডাটা লাগতে শুরু করে এবং সে দেখতে পায় তার শরীরের ভেতরে কেমন একটা অস্বাভাবিক একটা শক্তি সে ফিল করে এবং তার বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথা হতে শুরু করে এবং সেই ব্যথায় সে কাতরাতে থাকে এবং কাতরাতে সে জায়নামাজের মধ্যেই সে হোঁচট খেয়ে পড়ে যায়। উনি জায়নামাজে হোঁচট খেয়ে, মশারি লাগানো জায়গাটায় উনি হোঁচট খেয়ে পড়েন এবং ওনার বাম চোখ একদম ওই জায়গাটায় ঢুকে যায় এবং ভয়ঙ্করভাবে কাতরাতে উনি ওই জায়গায় মারা যান। তো রক্তে পুরো ঘর মাখামাখি হয়ে যায় এবং ওনার চোখ ওই জায়গায় লেগে, ওই মশারির যে খাটের যে ওই কোণাটা লোহার ওই জায়গাটায় লেগে ওনার চোখ মনির কোটর থেকে বেরিয়ে আসে এবং মগজও বেরিয়ে আসে ওই জায়গা থেকে এবং নৃশংসভাবে ওই জায়গায় ওই রুমের মধ্যে উনি মারা যান। তো যখন অনেকক্ষণ হয়ে গেছে, তার মা বেরোচ্ছে না, যখনই তার মাকে তার বড় ছেলে এবং তার 2 ছেলে এবং 1 মেয়ে খুঁজতে আসে, তখন দেখতে পায় যে ওই মায়ের রুম থেকে রক্তের ধারা বেরিয়ে আসছে। তখন তারা চিৎকার করে রুমের ভেতরে ঢোকে, তখন দেখতে পায় তার মা সেইভাবে মারা গেছে। এই মৃত্যু দেখতে গ্রামের সবাই ছুটে আসে যে 3 দিন হলো না তাদের বাবা মারা গেছে, আবার 3 দিনের মাথায় তার মাও মারা গেল এবং তার মা একইভাবে নৃশংসভাবে মারা গেল। তো এই জিনিসগুলো জামাল সাহেবের ছোট ছেলে এবং ছোট মেয়ে তারা ভাবছিল যে তারা রিচুয়াল পালন করেছে, এই জন্য তারা হয়তো বেঁচে যাবে, কিন্তু তার বড় ভাই যে রিচুয়াল পালন করেনি, তার হয়তো সামনে খুব খারাপ সময় আসতে চলেছে। এবং এই বাবা যে অমাবস্যার মঙ্গলবারে মারা গেল, এই কারণেই হয়তো এই নৃশংস মৃত্যুগুলো আমাদের পরিবারে আসছে। তো তার গ্রামের মোড়লও এসে সাবধান করে দিয়ে গেল যে তোমরা এই রিচুয়ালটা পালন করো নাই দেখে তোমাদের আজকে এই অবস্থা। আমি তোমাদেরকে আগেই সাবধান করেছিলাম যে এই রিচুয়ালটা পালন করো, না হলে তোমাদের কেউ বাঁচতে পারবে না। তো তার বড় ছেলে এখনও বিষয়টা মানতে চায় না, সে বলে যে না, আমি এইসব রিচুয়ালে বিশ্বাস করি না, আমি সব কুসংস্কারে আমি মানি না, এইসব হয়েছে, মা খুবই অসাবধান ছিলেন, এটা তার মৃত্যু লেখা ছিল, তার আল্লাহ যখন মৃত্যু লিখবেন তখনই তো মানুষ মারা যাবে। কিন্তু তার যে ছোট ভাই এবং ছোট বোন, তারা বিষয়টাকে খুবই কঠোরভাবে বিশ্বাস করে এবং তারা এই জিনিসটা মাথার মধ্যে চালাতে থাকে যে তার মা তো মৃত্যুর আগে বলে গিয়েছিল যে আমি তোমাদেরকে নিয়ে যাব, আমি চলে যাব এবং আমি তোমাদেরকেও নিয়ে যাব। তো এই বিষয়টা তাদেরকে খুব ভাবাতে থাকে। তো গ্রামের মোড়লের সাথে তারা আবার পরামর্শ করে যে আমরা এখন কি করতে পারি। তো গ্রামের মোড়ল বলে যে আমার কথা তো প্রথমে শুনলে না, এখন আর কোনো উপায় নেই, তোমাদেরকে আমি পাশের গ্রামের একটা তান্ত্রিকের খোঁজ দিচ্ছি, তোমরা সেই তান্ত্রিকের কাছে যাও, গিয়ে তোমাদের সমস্যা খুলে বলো, সে একটা সমাধান দেবে।
তো তারা দুজন সেই রাতেই বের হয়ে যায় সে তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করার জন্য, কথা বলার জন্য। তারা ভাবছিল তার বড় ভাইকে তারা বাঁচাতে চায়, কারণ তার বড় ভাই যেহেতু এই রীতিটা পালন করে নাই, তার বড় ভাইকে বাঁচানো তাদের জন্য এখন গুরুত্বপূর্ণ, কারণ তার মাও বলে গেছে তাদের সবাইকে নিয়ে যাবে। তো তারা সেই রাতেই তারা একটা গাড়ি দেখে তারা বেরিয়ে পড়ে পাশের গ্রামের উদ্দেশ্যে ওই তান্ত্রিকের সঙ্গে কথা বলার জন্য। তো তারা দুই ভাই বোন তান্ত্রিকের কাছে ওই রাতেই চলে যায়। তো তারা যখন তান্ত্রিকের কাছে পরামর্শ নিতে এবং বিষয়টা বোঝাতে, সমাধান পেতে তারা যখন যায়, তখন তার বড় ভাই এবং তার চাচা যে একমাত্র মেয়ে যে তাদের বাসায় থাকতো, ঘরের দেখাশোনা করত, তো সে আর তার বড় ভাই একা তাদের বাসায় থাকে, আর কেউ তাদের বাসায় থাকে না ওই সময়টাতে। আর রাতও হয়ে গেছে, সবাই যার যার বাসায় চলে গিয়েছে ততক্ষণে। তো তার ভাই খুঁজতে থাকে, তার ভাই তখন ঘুমেছিল। ঘুম থেকে যখন ওঠে তখন তার প্রচণ্ড পরিমাণ শীত লাগতে শুরু করে, এবং সে যখন শীত লাগতে শুরু করে সে তখন পাগলের মতো সে সোয়েটার গেঞ্জি যা পায় সে তার গায়ে জড়িয়ে নেয়, এবং সে খুঁজতে থাকে তার ভাই বোন কোথায় গেল। তো সে যখন চিৎকার করতে থাকে তার ভাইয়ের নাম ধরে, বোনের নাম ধরে, তখন তার ওই চাচাতো বোন চলে আসে রুমের মধ্যে। সে বলে যে তারা তো একটু বাইরে গেছে, কোথায় গেছে বলে যায়নি, তো তুমি ঘুমাচ্ছিলে জন্য তোমাকে জাগায়নি। তো সেই বিষয়টা বোঝে, সে ভাবতে থাকে যে কোথায় গেল, আর এত কম সময়ের মধ্যে এত ভয়ঙ্কর বিষয়গুলো হয়ে গেল, সে নিজের মনকেও অতটা বুঝ দিতে পারছিল না। সে তখন বাইরে যায়। তো বাইরে যেয়ে একটু দাঁড়ায়, তখন সে ভাবতে থাকে সব কিছু নিয়ে, এবং তার কান্নাও আসতে থাকে তার মায়ের জন্য, বাবার জন্য। তো ভাবতে ভাবতে সে নিজের রুমে চলে আসে। তো নিজের রুমে চলে এসে সে লেপটা বের করে, যে প্রচণ্ড পরিমাণ শীত লাগছে, লেপ ছাড়া তার ভালো লাগছে না। কিন্তু তখন সে দেখে যে তার যে চাচাতো বোন সে নর্মালি আছে, তার এত ঠান্ডা লাগছে না। তো তার মনে একটা ভয় লাগতে শুরু করে যে মারও এরকম ঠান্ডা লেগেছিল, বা এরপরই উনি আর বাঁচেননি। তো তার মনে এরকম একটা ভয় আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে যে আমিও কি তাহলে একইভাবে চলে যাব কিনা, একইভাবে মারা যাব কিনা ভয়ঙ্করভাবে। তো সে বিষয়টা অতটা পাত্তা দেয় না। তারপরে সে লেপ নিয়ে সে শুয়ে পড়তে যাবে, ঠিক তখনই তার জানালাটা, রুমের যে জানালাটা, সে ধপ করে জোরে শব্দ করে খুলে যায়, এবং সে প্রথম দিকে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবে যে হয়তো প্রচণ্ড বাতাসে খুলে গেছে, বন্ধ করে দেয়। তো সে যখন বন্ধ করতে যাবে তখন সে দেখতে পায় দূর থেকে তার বাবা তাকে ডাকছে, এবং তার বাবা সম্পূর্ণ স্বাভাবিক, বেঁচে থাকতে যেভাবে ছিলেন, নর্মাল জামা কাপড় পরা, ঠিক সেভাবে তাকে ডাকছে। তো সে প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু তারপরে তার মাথা থেকে সন্দেহ এবং ভয়, এই দুটো জিনিস একদম চলে যায়। সে ভাবতে থাকে বাবা ডাকছে, আমাকে এখনই যেতে হবে, এবং চিৎকার করে সে ডাকতে থাকে, বাবা 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 কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাও, বাবা শোনো শোনো। তো এইভাবে চিৎকার করতে করতে সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে সে দরজার বাইরে চলে আসে। জানালায় তখনকার দিনে জানালায় গ্রিল ছিল না, এবং তাদের বাসায়ও গ্রিল ছিল না জানালায়। তো সে জানালা দিয়েই টপকে সে বের হয়ে যায়। বের হয়ে সে বাবার পেছনে পেছনে হাঁটতে থাকে, এবং অবাক করা ব্যাপার হচ্ছে তার বাবা হেঁটে হেঁটে সামনে যাচ্ছিল এবং বলছিল বাবা আয় এদিকে আয়, কথা শোন। কিন্তু সে দৌড়েও তার বাবাকে ধরতে পারছিল না, কিন্তু সে পাগলের মতো দৌড়িয়ে যাচ্ছিল। সে দৌড়াতে যেতে যেতে তার বাবার পেছনে পেছনে সে চা বাগানের পেছনে যে গভীর জঙ্গলটা, সে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, এবং সে ভাবতেও পারেনি মানে কখন সে জঙ্গলের ভেতরে চলে আসে। সে জঙ্গলের ভেতরে চলে এসে যখন বাবাকে সে খুঁজে পাচ্ছে না, সে চারপাশে দেখছে, চারপাশে কোথাও তার বাবা নেই, সে তখন তার পকেট থেকে দেশালাই বের করে সে জ্বালায় এবং আগুন ধরানোর চেষ্টা করে যে আশপাশে আমি একটু দেখি যে কী অবস্থা। কারণ ওই সময়টা একদম রাতের দিকে, সন্ধ্যার পরপর, আর গ্রামে যে তখনকার সময়, যখনকার কথা বলছি, তখনকার ওই জায়গায় বিদ্যুৎও যায়নি, এবং প্রচণ্ড পরিমাণ অন্ধকার সন্ধ্যার পরপরই হয়ে যেত, এবং জঙ্গলের ভেতরে তো আরও অন্ধকার হয়ে যেত। তো সে তখন চারপাশে দেশালা জ্বালিয়ে দেখার চেষ্টা করছিল। যখনই 2-3টা দেশালা জ্বালার পর সে যখন আরেকটা দেশালা জ্বালিয়ে সামনে ধরেছে, বাবাকে ডাকছে, ঠিক তখনই তার সামনে তার মা কাফন পরা অবস্থায় চলে আসে, এবং তার এক চোখটা মণি থেকে বের হয়ে গেছে, এবং ওই জায়গাটা রক্তাক্ত, এবং কাফনের কাপড়টাও রক্তে ভেসে যাচ্ছে। সে তখন ওই দৃশ্য দেখে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে দৌড়াতে সে পাগলের মতো চিৎকার করতে থাকে, বলে যে বাঁচাও বাঁচাও বাঁচাও। এবং
যে সময়ের কথা বলছি ওই সময়ে মৌলভীবাজারের ওই গ্রামের ওই এলাকাটার মধ্যে প্রচুর পরিমাণে বন্য প্রাণী পাওয়া যেত আর কি। তো ওই বন্য প্রাণী ধরার জন্য অনেক শিকারীরা সেখানে ফাঁদ পেতে রাখতো এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ফাঁদও পেতে রাখতো, বিষ মাখানো তীর অথবা কাঁটাওয়ালা কোনো ফাঁদ। তো সে যখন তার বড় ছেলে যখন জামাল সাহেবের বড় ছেলে যখন দৌড়াতে দৌড়াতে ওই জঙ্গল থেকে বের হতে যায়, তখন ওই যে কোনো একটা প্রাণী ধরার ফাঁদের মধ্যে তার পা পড়ে যায় এবং ডান পাটা কাটার মধ্যে একদম এফোর ওফোর হয়ে ঢুকে যায়। 4-5টা কাটা তার পায়ের এফোর ওফোর হয়ে ঢুকে যায় এবং সে ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকে। তো সেই মুহূর্তে সে যতটা সম্ভব নিজের শক্তি এক করে, যেহেতু সে নিজে একটা ডাক্তার, সে নিজের জামা ছিঁড়ে ফেলে। জামা ছিঁড়ে সে নিজের সমস্ত শক্তি দিয়ে সে কাটা থেকে নিজের পাটা বের করে এনে সে জায়গায় কোনো মতে কাপড় পেঁচিয়ে সে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে থাকে। এবং তার মনে হচ্ছিল পেছন থেকে চিৎকার করে তার মা ডাকছে, তার বাবা ডাকছে, বাবা এদিকে আয়, কান্না স্বরে ডাকছে, বাবা এদিকে আয়, আয় বাবা এদিকে আয়। কিন্তু সে পাগলের মতো চিৎকার করতে করতে যাচ্ছে এবং যখন সে কোনো মতে জঙ্গল থেকে বেরিয়ে একটা ছোট রাস্তার মধ্যে এসে পড়ে, তখনই সে দেখতে পায় যে একটা দূর থেকে একটা সাইকেল আসছে, মানে শহর থেকে একটা সাইকেল আসছে। এবং তখনকার সময় সাইকেলের সামনে ছোট একটা বাল্ব মতো থাকতো এবং তাদের গ্রামে ওইরকম একটা প্রচলন ছিল আর কি, যে সাইকেলের সামনে একটা বাল্ব থাকে যেটা রাতে চলাচল করতে সুবিধা হয়। তো বাল্বটা দেখে সে চিনতে পারে এটা একটা সাইকেল এবং সে থামতে ইশারা করে। তো সাইকেলওয়ালা থামে, তাকে বলে যে কি সমস্যা, কি হয়েছে তোমার? তো বলে যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে, আমাকে হাসপাতাল নিয়ে যাও। তো তাদের যে গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব ছিল আরও 5 থেকে 7 কিলোমিটার। তো সাইকেল যে চালাচ্ছিল তাকে উল্টা পথে যেতে হতো, তাও সে রাজি হয় এবং তাকে নিয়ে সে হাসপাতালে পৌঁছে দিয়ে আসে ওই রাতের বেলা। তো ওই রাতের বেলা সে হাসপাতালে যায়, কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো হাসপাতালে যেয়ে দেখে হাসপাতালটা একদম জনশূন্য। হাসপাতালে কেউ নেই, কিন্তু ভেতরে আলো জ্বলছে, মনে হচ্ছে কেউ আছে, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তো সে হাসপাতালের ভেতরে দরজা খুলে ঢুকে সে নিজেই একটা স্ট্রেচারের উপর শুয়ে পড়ে। তার এত রক্তক্ষরণ হচ্ছিল যে সে বারবার জ্ঞান হারাচ্ছিল। তো সে যখন স্ট্রেচারে শুয়ে পড়ে, তো হঠাৎ করে সে ফিল করে যে স্ট্রেচার ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তো সে বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়, সে আশ্বস্ত হয় মনে মনে যে সে হয়তো এখন ট্রিটমেন্টটা পেতে যাচ্ছে। তো সে যখন রিল্যাক্সভাবে স্ট্রেচারে শুয়ে আছে, সে তখন চোখটা হালকা খোলে যে সব কিছু ঠিক আছে কিনা, একটু দেখার জন্য যে কে নিয়ে যাচ্ছে, কেমন কি অবস্থা। সে তখন শোয়া থাকা অবস্থায় দেখে তার স্ট্রেচারটা পেছন দিক থেকে ঠেলছে তার মৃত মা, যার কাফনের কাপড় এখনো রক্তে ভেজা এবং চোখটা কোটর থেকে বের হওয়া, ওখানে ক্ষত বিক্ষত, আর সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে তার বাবা। তো এই দৃশ্য দেখে সে পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু যেহেতু তার প্রচণ্ড পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল, সে ওইখানে আবার জ্ঞান হারিয়ে ফেলে। এবং এই অবস্থায় এই রাতের এই সময়টাই তার ছোট বোন এবং ছোট ভাই চলে আসে, তাদের গ্রামে ফেরত চলে আসে তান্ত্রিকের সাথে কথাবার্তা বলে, এবং এসে শুনতে পায় যে তার বড় ভাই বাসায় নেই। তো তারা প্রচণ্ড পরিমাণ চিন্তিত হয়ে পড়ে যে তার বড় ভাই কোথায় গেল, এবং তারা তো মনে মনে ভয় পেতে থাকে যে তার বাবা এবং মায়ের মতোই বড় ভাইয়ের মৃত্যু হলো কিনা। তো গ্রামবাসী সবাই মোড়লকে সবাইকে নিয়ে মশাল হাতে তারা জঙ্গলের মধ্যে খুঁজতে বের হয় যে বড় ভাই কোথায়, বড় ভাই কোথায়। তো এই মুহূর্তে খুঁজতে 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 হঠাৎ তাদের কাছে খবর আসে যে তার বড় ভাই হাসপাতালে। তো তারা সবাই দৌড়ে হাসপাতালে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় একদম হুবহু তার মায়ের মতো তার বড় ভাইয়ের মাথার ভেতর দিয়ে কে জানি একটা সুচালু রড, লোহার রড কানের এই পাশ থেকে মাথার ওই পাশ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে, এবং তার বড় ভাইয়ের মগজ মাথা থেকে সম্পূর্ণ বের হয়ে গেছে। এই ভয়ঙ্কর মৃত্যু পরপর 3 বার দেখার পর তাদের 2 ভাই বোন, যে বড় ছোট ভাই ছোট বোন বেঁচে ছিল, তাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারা তখন পাগলের মতো করতে থাকে যে বাবা মা বড় ভাই কাউকেই বাঁচাতে পারলাম না, কেমন মৃত্যু আমরা দেখছি। তো গ্রামের মোড়ল তাদেরকে সান্ত্বনা দেয় এবং বলে যে তোমরা চিন্তা করো না, তোমাদেরকে যে সমাধান দিয়েছিলাম সেই অনুযায়ী কাজ করো, ওই তান্ত্রিকের কাছে তোমরা আবার যাও এবং গিয়ে তার কাছে সমাধান চাও, তিনি সমাধান করে দেবেন। তো তারা ওই রাতে তার ভাইয়ের লাশটা হাসপাতাল থেকে নিয়ে এসে সেই রাতেই দাফন কাফন সম্পন্ন করা হয় এবং তার বাবা মায়ের পাশেই তার ভাইকেও দাফন করা হয়।
এবং তারা ভাবতে থাকে যে অমাবস্যার মঙ্গলবার এতটা ভয়ঙ্কর যে তাদের যেমনটা বলা হয়েছিল তার বাবার সাথে সবাইকে নিয়ে যাবে, সে কথা মতোই তার বড় ভাই এবং মাকে নিয়ে চলে গেল। তো তার ছোট বোন এই কথা ভাবতে ভাবতে বাসায় এসে হাউমাউ করে কান্না করছিল এবং বলছিল যে আমরা চাইলে বড় ভাইকে বাঁচাতে পারতাম, কিন্তু আমরা পারি নাই, আমরা একদম পারি নাই, আমরা ব্যর্থ হয়ে গেছি, আমরা কিভাবে এর মাসুল দেবো, কিভাবে এর এর প্রায়শ্চিত্ত করবো আমরা জানি না। তো এই কথা ভাবতে ভাবতে সে তার রুমে চলে আসে যে সকালবেলা সে তান্ত্রিকের কাছে যাবে, গিয়ে এটার সমাধান সে জেনে আসবে, যে কিভাবে কি করলে এই অভিশাপ আমাদের পরিবারের উপর থেকে যাবে সেটা সে জেনে আসবে। তো রুমে আসা মাত্রই তার ছোট বোন তার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতে শুরু করে এবং এতটা ঠান্ডা লাগা শুরু হয় সে পাগলের মতো ঘরের এদিক ওদিক খুঁজতে থাকে, যে লেপ তোষক যা আছে সব তার গায়ের ওপর দিলেও ঠান্ডা কমে না, এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে তার মাথার মধ্যে মনে চলে আসে যে তার বড় ভাই, তার মা, সবারই একই অবস্থা হয়েছিল, যে মৃত্যুর আগে তাদের প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগতো। তো এই কথা ভেবে তার ভয় লাগা শুরু হয় এবং তার মনে সন্দেহ উকি দেয় যে সে তো রীতিটা পালন করেছিল, সে প্লেট ভেঙেছে এবং গোরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত যা যা করা দরকার সব করেছে, তবু কেন তার অভিশাপ গায়ে এসে লাগবে। তখন সে যখন খাটের নিচে তাদের যে ট্রাঙ্ক ছিল সে ট্রাঙ্কটা থেকে লেপ বের করতে যখন নিচু হয়, তখন সে দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট একটা পুটলি সেখানে রাখা। তখন সে বিষয়টা সন্দেহ করে যে এখানে এই জিনিসটা কোথা থেকে আসলো। সে তখন ওই পুটলিটা বের করে এবং ভেতরে দেখে একদলা মাটি, মানে এক চিমটি মতো মাটি রেখে সেই সাদা কাপড়ের গায়ে কালি দিয়ে কিছু একটা লেখা এবং সেই কাপড়টা গোল করে পেঁচানো এবং দুই মাথায় রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। তো বিষয়টা তার কাছে সন্দেহজনক লাগবে এবং সে দৌড়ে তার ছোট ভাইয়ের কাছে যায় এবং ছোট ভাইকে সে সমস্ত কিছু খুলে বলে এবং তারা ওই অবস্থায় আর দেরি করে না। ওই রাতে তাদের আর ঘুম হয় না, সকাল হতে হতেই তারা বেরিয়ে পড়ে এবং তান্ত্রিকের কাছে চলে যায় এবং তান্ত্রিকের কাছে গিয়ে তারা ওই পুটলিটা দেখায় এবং বলে যে এটা আমি আমার খাটের নিচে পেয়েছি। তখন ওই পুটলিটা দেখা মাত্রই তান্ত্রিকের চোখ বড় বড় হয়ে যায় এবং সে বলে এটা তোমাদের বাসায় কতদিন ধরে আছে? তখন সে বলে আমি কিচ্ছু জানি না, আমি গতকালকে রাতেই পেলাম। তখন সে বলে যে তোমাদের উপর কেউ কালো জাদু করেছে, তোমাদের উপর কেউ মৃত্যুর দূতকে পাঠিয়ে দিয়েছে, এজন্যই তোমরা মারা যাচ্ছ, তোমাদের উপর কোনো অভিশাপ নেই। এই কথা শোনার পর ওই দুই ভাই বোন, জামাল সাহেবের যে ছোট ছেলে মেয়ে, প্রচণ্ড পরিমাণ অবাক হয়ে যায় এবং বলে যে এটা কিভাবে সম্ভব, আমাদের উপরে কেউ কেন কালো জাদু করবে? তখন বলে যা করার এক্ষুনি করতে হবে, না হলে তোমাদেরকেও আর বাঁচানো যাবে না, কারণ তোমাদের উপর কোনো অভিশাপ নেই, তোমাদের উপরে কেউ না কেউ কালো জাদু করেছে এবং আমি এখন যেটা করব সেটা করে যে কালো জাদু করেছে সেই মৃত্যু আমি তার দিকেই ফিরিয়ে দেব। এবং তারা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং তারা রাজি হয়। তারা বলে যে ঠিক আছে, আপনি যা বলবেন ঠিক সেভাবেই হবে এবং তারা রাজি হয়ে যায়। তখন তান্ত্রিক বলে যে এখন যে কাজটা আমি করতে যাব সেটা করার জন্য তোমাদের রক্ত লাগবে, তোমরা নিজেদের রক্ত দিবা এবং একটা কালো মোরগ তার রক্ত লাগবে এবং বেশ কিছু ফুল এবং বা শিকড় যেগুলো আমার জোগাড় করতে হবে এবং সেগুলো দুই ভাই বোন তারা জোগাড় করে নিয়ে আসে এবং তারা দুজনের জন্য দুটো কবর খোঁড়া হয় এবং লম্বা কবর খোঁড়া হয় যেখানে তারা দাঁড়িয়ে থাকতে পারবে, গলা পর্যন্ত তাদের মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তান্ত্রিক সমস্ত কিছু একটা নারকেলের যে মালসা বলে বা খোল সেটার মধ্যে রাখে এবং দুই ভাই বোনেরই হাত কেটে সেখানকার রক্ত নিয়ে সেই মালসার মধ্যে জমা করে। এরপর ওই দুই ভাই বোনকে দুটো লম্বা কবরের মধ্যে বসানো হয়, বসানো মানে দাঁড় করানো হয়। কবরগুলো লম্বা করে খোঁড়া ছিল যাতে তারা বুক একদম গলা পর্যন্ত মাটির নিচে দাবানো অবস্থায় থাকে। তো ওই অবস্থায় তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে, ভয়ঙ্কর সেই মন্ত্র পড়তে শুরু করে। তো মন্ত্র পড়া অবস্থায় আকাশ সাথে সাথে ওই জায়গায় কালো হয়ে যায় এবং ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে এবং বৃষ্টি এত জোরে জোরে পড়ছিল এবং তান্ত্রিক তালে তালে এত জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছিল যে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়। সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে যে জামাল সাহেবের ছোট মেয়ে সে চিৎকার করে কান্না শুরু করে এবং তান্ত্রিক এই পর্যায়ে তার হাতের যে নারকেলের যে মালসা, সেটা রক্ত মাখানো যে মালসাটা, সেটার যে তরলটা সেটা দুই ভাই বোনের মাথায় ঢেলে দেয় এবং দুই মাথা ধরে
সে মন্ত্র পড়তে থাকে। সে বলতে থাকে যে এই অতৃপ্ত আত্মাকে এরা জাগিয়ে তুলেছে, সে আত্মাকে তৃপ্ত করো। সে যেই এই মৃত্যু এদের দিকে পাঠিয়েছে তার দিকে মৃত্যু ফিরিয়ে দাও। এমন করে সে মন্ত্র বলতে 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 সে কালো মুরগিটাকে সেই গলা টান দিয়ে সে হত্যা করে মেরে ফেলে এবং সেই রক্তটা দুই ভাই বোনের মাথায় সে ঢেলে দেয়। এবং এই মন্ত্র পড়া অবস্থায় জামাল সাহেবের ছোট মেয়ে যখন চোখ খোলে তখন সে দেখতে পারে তার চোখের সামনে তার বাবা মা ভাই ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার দিকে একদম মনে হচ্ছে তাকে নিয়ে যাওয়ার জন্য আসছে। সে তখন ওই অবস্থায় চিৎকার করতে থাকে এবং ওই কবর থেকে সে জোরে করে যেভাবে সম্ভব একদম উন্মাদের মতো সে উঠে দৌড় দেয় এবং জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। তার ভাই তাকে চিৎকার করে ডাকতে থাকে যে তুই যাস না, তুই এখানে থাক, এটা শেষ হতে দে। কিন্তু সে কোনোভাবেই বাধা মানছিল না এবং চিৎকার করে সে দৌড়াতে থাকে এবং জঙ্গলের গভীরে গিয়ে সে একটা শিকড়ের ভিতরে হোঁচট খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবং তান্ত্রিকের যে লোকজন ছিল আশেপাশে তারা তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আবার রিচুয়ালটা যত শেষ হয় সে অবস্থায় তাকে আবার বসিয়ে দেয় এবং ওইভাবেই তাকে অজ্ঞান অবস্থায় রিচুয়ালটা শেষ করানো হয়। এবং রিচুয়ালটা যখন তান্ত্রিক শেষ করে যখন একদম রিচুয়ালটা যখন শেষ করে তান্ত্রিক, তখনই ওই জায়গায় আস্তে আস্তে করে কালো মেঘটা সরে ওইখানে রোদ ওঠে এবং ওই ভাই বোনকে তান্ত্রিক কবর থেকে ওঠায় এবং ফরজ গোসল করে আসতে বলে। তারা যখন ফরজ গোসল করে এসে তান্ত্রিকের সামনে বসে তখন তান্ত্রিক বলে, তোমাদের উপরে কে কালো জাদু করেছে শুনতে চাও? তখন তারা তো খুবই কৌতূহলী হয়ে যায় যে হ্যাঁ, আমাদেরকে পরিবারকে ধ্বংস করতে কে এরকম ষড়যন্ত্র করেছিল তার নামটা তো আমি শুনতে চাই। তখন ওই তান্ত্রিক বলে যে তোমাদের উপরে কালো জাদু করেছে তোমারই আপন চাচা তোমাদের উপর কালো জাদু করেছিল। তখন তারা প্রচন্ড পরিমাণ অবাক হয় যে আমার আপন চাচা, আমার বাবার রক্তের ভাই, কেন তার পুরো পরিবারকে শেষ করার জন্য এমন একটা কাজ করলো? তখন তান্ত্রিক বলে, তোমার দাদা যে সম্পত্তি রেখে গিয়েছিল সেটা 2 ভাগে ভাগ হওয়ার কথা ছিল। চা বাগানের অর্ধেক তোমার বাবা পাবে, অর্ধেক তোমার চাচা পাবে। কিন্তু তোমার চাচা একটা অ্যাক্সিডেন্টে তার পা নষ্ট হয়ে যায় এবং সে যখন পঙ্গুমতো হয়ে যায় সে তখন চা বাগানে দেখভাল করতে পারছিল না। সে বুঝতে পারছিল না সে তার মেয়েটাকে কীভাবে বড় করবে। সে তখন তার ভাই মানে তোমার বাবাকে এসে বলে সমস্ত কিছু। তোমার বাবা তখন মিথ্যা আশ্বাস দেয় যে তোর মেয়েকে আমি পড়াশোনা করাবো, বড় ডিগ্রি নেওয়াবো, তুই চা বাগান আমাকে দিয়ে দে, আমি দেখাশোনা করছি তোর চা বাগানের ভাগটা। তোমার চাচা তখন সরল মনে তোমার বাবাকে সমস্ত চা বাগানের দায়িত্ব বুঝিয়ে দেয় এবং এটা বিশ্বাস করে নেয় যে তোমার বাবা তোমার চাচাতো বোনের সমস্ত খেয়াল রাখবে। কিন্তু তোমার বাবা তোমার চাচাকে ধোঁকা দিয়েছিল। তোমার বাবা একদিন বলেছিল তোমার ছোট ভাইকে যে সে বড় চাকরি করুক, সে বড় জায়গায় যাক, চা বাগান দেখাশোনা করার জন্য সে অন্য কোনো লোক রেখে নেবে, সে এখন অনেক ধনী হয়ে গিয়েছে। এবং এই কথাটা তোমার চাচাতো বোন গোয়াল ঘর থেকে শুনে ফেলে এবং এই কথাটা তার বাবাকে গিয়ে বলে যে বাবা দেখো, তার সব কয়টা ছেলে মেয়ে অনেক বড় বড় জায়গায় গিয়েছে আর তোমাকে প্রতিজ্ঞা করেছিল যে আমাকে ডিগ্রি নেওয়াবে, আমাকে পড়াশোনা করাবে, কিন্তু আমাকে দেখো কি বানিয়েছে, আমি ঘরের দাসী হয়ে গেছি বাবা, আমি ঘরের দাসী হয়ে গেছি। তো এই চরম ধোঁকাটা তোমার চাচা মেনে নিতে পারেনি। তোমার চাচা তখন কবরের মাটি দিয়ে তোমাদের পরিবারের উপর কালো জাদু করে এবং তোমার চাচাতো বোনের হাত দিয়ে ওই পোটলাটা সবার রুমে খাটের নিচে রেখে আসতে বলে। এবং সেই কারণেই তোমরা ধীরে ধীরে মারা যাচ্ছিলে এবং ধীরে ধীরে যদি এটা নষ্ট না করা হতো, আজকে যদি আমি এটা নষ্ট না করে দিতাম, তাহলে তোমরাও মারা যেতে। তো এই কথা শোনার পর তারা প্রচণ্ড পরিমাণে একটা শক পায় যে এটা কি শুনলো, যে তারা আপন চাচা এমন একটা বিশ্বাসঘাতকতা করলো এবং তারা তাদের বাবাকেও নির্দোষ বলতে পারছে না। এমন একটা সিচুয়েশনে তারা হতবাক হয়ে যায় এবং তারা তান্ত্রিককে ধন্যবাদ দিয়ে সেখান থেকে তাদের গ্রামে ফেরত আসে এবং গ্রামে ফেরত এসে তারা দেখতে পায় কে জানি তার চাচাকে ভয়ঙ্কর নৃশংসভাবে তার মুখে অ্যাসিড ঢেলে এবং গলা কেটে হত্যা করেছে। তখন তারা বুঝতে পারে যে তান্ত্রিক তো তাদের বলেছিল যে যে তোমাদের দিকে মৃত্যু পাঠিয়েছিল তার দিকেই
আমি সেটা ফেরত পাঠাচ্ছি, সেই কালো জাদুটা আমি তার দিকেই ফিরিয়ে দিচ্ছি। এভাবে তার চাচা মারা যায় এবং তারা যখন রুমে প্রবেশ করতে যাবে তখন তারা শুনতে পায় তাদের যে পাশের গোয়াল ঘর থেকে চিৎকার আসছে। সে গোয়াল ঘর থেকে প্রচণ্ড অমানবিক চিৎকার আসছে এবং তারা যখন সবাই দৌড়ে যায়, গ্রামের সবাই মোড়ল সহ দৌড়ে যায়, তখন দেখতে পায় যে তার চাচাতো বোনকে একটা গরু উন্মাদের মতো পাড়া দিচ্ছে, মানে খুর দিয়ে জোরে জোরে করে মাথার মধ্যে, বুকের মধ্যে এত জোরে জোরে পাড়া দিচ্ছে। একটা পর্যায়ে ওই গরুর খুর ওই তার চাচাতো বোনের বুকের ভেতরে একদম ঢুকে যায় এবং পুরো গোয়ালঘর রক্তে একদম সয়লাভ হয়ে যায়। তো এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তাদের তো আরও বিশ্বাস দৃঢ় হয় যে তান্ত্রিক সত্যি কথা বলেছে, যে এই দুইজনই কালো জাদু করেছে এবং এরাই তাদের ফল পেল। তো এইভাবে ওই কালো জাদুটা নষ্ট হয়ে যায়। তার যে দুই ভাই বোন ছিল তারাও ওই বাড়িটা বিক্রি করে দিয়ে, চা বাগানটা বিক্রি করে দিয়ে এরপর শহরে চলে যায় এবং ওই জায়গাটা, ওই বাড়িটা এরপর পরিত্যক্ত হয়ে যায়, ওইখানে কেউ আর থাকে না। ওই গ্রামবাসী পরে ধীরে ধীরে ওই কুসংস্কার থেকে বেরিয়ে আসে যে অমাবস্যার মঙ্গলবারে এমন কিছু ব্যাপার না। ধীরে ধীরে তারা ওই জায়গা থেকে বেরিয়েছে, যদিও অনেকটা সময় লেগে গিয়েছিল। তাও ওই গ্রামে এই ঘটনাটা এখনও মুখে মুখে প্রচলিত। গ্রামের সবাই এই ঘটনাটা এখনও জানে যে এমন একটা অভিশপ্ত পরিবার এই গ্রামে ছিল, যাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের ঘটনাটি একদম যারা শেষ পর্যন্ত শুনলেন জানাবেন আপনাদের ঘটনাটি কেমন লাগলো। এবং এই ঘটনাটি যখন আমি বলছিলাম, মানে তখন আমার বারবার মনে হচ্ছিল যে পারিবারিক কলহ বা পারিবারিক দ্বন্দ্ব আসলে কত ভয়ঙ্কর একটা জিনিস, যে একটা পরিবারকে সমস্তভাবে ধ্বংস করে দিতেও একটা মানুষ দুইবার চিন্তা করে না। তো আপনাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে বা আপনি শুনে থাকেন, অথবা আপনার কারো কাছে জেনে থাকেন, দাদা নানি অথবা আপনার গ্রামে যদি প্রচলিত থাকে, দয়া করে আমাদের কাছে ইমেল করবেন। ইমেল করার ঠিকানা sahityakathak@gmail.com, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ঘটনা লিখে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে 01521578756। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঘটনাটা শুনে আজকে কেমন লাগলো। ঘটনাটা যদি ভালো লেগে থাকে, এরকম ভৌতিক ঘটনা যদি আপনি আরও শুনতে চান, তাহলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন। এবং নতুন ভৌতিক এপিসোডের আমন্ত্রণ জানিয়ে বিদায়।